রাজধানী সহ সারা দেশে কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। মিলারদের কারসাজির অভিযোগ খুচরা বিক্রেতাদের। অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 29,000 কোটি টাকা কম রাজস্ব আদায়। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। বছরের শুরুতেই পর্যটকের আনাগোনায় মুখর সৈকত শহর কক্সবাজার। দারুণ খুশি ব্যবসায়ীরা, নিরাপত্তা নিশ্চিতে তৎপর টুরিস্ট পুলিশ। এবং প্রশাসনের অচল অবস্থায় যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ছে অসন্তোষ। ভ্রুক্ষেপ নেই ট্রাম্পের। সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ না পেলে জরুরি অবস্থা জারির হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। গত এক সপ্তাহে হঠাৎ করে দিনাজপুরে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। এতে মধ্যস্বত্ব ভোগীরা লাভবান হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। মিল মালিকদের দাবি, বাজারে ধানের দাম বাড়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পরও মিলারদের কারসাজিতে বেড়েছে দাম। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। 50 কেজির প্রতি বস্তা স্বর্ণা চালের দাম বেড়েছে 60 টাকা, গুটি স্বর্ণা বেড়েছে 100 টাকা, আটাশ 250 টাকা। এছাড়া 29 চাল 150 এবং মিনিকেট বস্তা প্রতি 250 টাকা বেড়েছে। হঠাৎ করেই ধানের মৌসুমে চালের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের ক্রেতারা ক্ষুব্ধ। চাল কিনতে আসি দেখি যে চালের দাম বাড়ছে, কেজিতে 3-4 টাকা করে বাড়ছে। গত মাসে যা নিচে তার চেয়ে এখন প্রতি বস্তায় 250 থেকে 60 টাকা পর্যন্ত বাড়ছে। কৃষকদের অভিযোগ, বাজারে ধানের দাম পাচ্ছেন না তারা, অথচ চালের দাম বাড়িয়ে দিয়ে মিলাররা লাভবান হচ্ছেন। 51 বেচলাম 1410 টাকা। গতবার থেকে একটু দাম কম পেলাম। কামেল কিষানের দাম যে সারের দাম ওই হিসাবে কিন্তু কোনো পোষাচ্ছে না। আর চালের মূল্য বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধির পাশাপাশি চালকল মালিকদের কিছুটা কারসাজি রয়েছে বলে মনে করছেন খুচরা বিক্রেতারা। মাঝখানে কমে আসছিল 1650-1700 টাকা, আবার ঘুরে 1900-1950 টাকা আসছে। এইটা তো বাড়তি বলে না। ভোটের আগে থেকে দাম বাড়ার একটা আভাস আমরা পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ভোটের পরে আমরা দেখলাম যে চালের বাজার আসলে অনেক বেশি। তবে মিলারদের দাবি, সরকারের ক্রয় অভিযান ও ধানের বাজার বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। আগে ধানের দাম অনেক কমে গিয়েছিল, চালের দামও কমে গিয়েছিল। বর্তমান ধানের দাম বেড়ে গেছে, চালের দামও একটু বাড়ছে। ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য আছে। এই স্বাভাবিক চালের দামটি যদি বজায় থাকে তাহলে কৃষক ধান চাষে উদ্বুদ্ধ হবে এবং মিল মালিকরা যে ইনভেস্টমেন্ট করতেছে, যে তারা যে ব্যবসা করতেছে, তারা উৎসাহিত হবে। জেলায় এবার 2,57,000 হেক্টর জমিতে আমন ধান উৎপাদন হয়েছে 7 লাখ মেট্রিক টন। আর সরকার জেলা থেকে ক্রয় করবে 49,000 মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। কৃষকের কষ্টে ফলা ধান ক্ষেত থেকে কয়েক দফা হাত বদলে চাল হয়ে ভোক্তার কাছে যায়, কিন্তু মধ্যস্বত্ব ভোগীদের কারসাজিতে কম দামে ধান বেচে কৃষকরা দিশেহারা হলেও চড়া দামে চাল কিনতে হয় অসহায় ভোক্তাদের। রংপুর অঞ্চলে ধান চালের বাজার নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বড়দরগা হাটে ভর মৌসুমেও হাতে গোনা কৃষক আর জনাদুই ব্যাপারী। পরিবহন ব্যয় ছাড়াও মন প্রতি 15 টাকার টোল গুনে এই হাটে আর আসেই না কৃষক। এবার সেচ কীটনাশকে অপ্রত্যাশিত ব্যয়ে উৎপাদন খরচ বাড়ায় কৃষকের লাভ নিয়ে শঙ্কা। তবে প্রতি লাখে 20-25 হাজার টাকা লাভ আসবেই ব্যাপারীর পকেটে। বর্তমানে আমরা যা শ্রম দিচ্ছি, এই শ্রম অনুযায়ী শ্রমের দাম বেশি, কিন্তু সেই অনুপাতে আমরা শস্য বিক্রি করে কিন্তু আমরা লাভবান হবার পাচ্ছি না। 730 বেচাবো, কাটার ওজনে বেচাবো, লাভ হবে মনে করেন 15 টাকা লাভ আসবে। কৃষকের হাত থেকে ফরিয়ারা ধান কিনে ব্যাপারীদের কাছে দেয়, এরপর চাতাল থেকে মিলে চাল হয়ে ডিলার বা বড় কারবারিদের গোদামে মজুদ হয়। ভোক্তার কাছে যেতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মধ্যে আরেকবার হাত বদলায়। যারা মিলার স্টকে যারা আছে, হিউজ স্টকার যারা, বড় মিলার যারা, তারা ইচ্ছা হলে যেন আমি কমে বেচে দেবো, ইচ্ছা হলে কমে বেচতে পারে। দাম বাড়ার ভূমিকাটা অথরাইজ মিলারদের হাতে।
আমাদের হাস্কিং মিল তো এখন বলতে নাই। বিপণন বিভাগের ভরসা মধ্যস্বত্বভোগীদের উপর, চাইলেও ব্যবস্থা নিতে পারে না খাদ্য বিভাগ। এই ভরা মৌসুমে তারা এই ধানের দামটা কমার জন্য তাদের স্টককৃত চাউলটা বাজারে ছেড়ে চালের দামটা সরবরাহ বাজারে বাড়িয়ে দিচ্ছে এবং দামটা চালের দামটা কমাচ্ছে। ডিলাররা যদি সঠিকভাবে ধানটি কৃষকের নিকট থেকে ক্রয় করে এবং চাহিদা বেশি প্রদান করে, তাহলে সেই দামটাই অনুপাতিক হারে কৃষকও একটি ভালো দাম পাবে। অভিযোগ আসে যে এমুকের ইয়াটা ডুপ্লিকেট এমুকের না নিয়ে অন্য আরেকজন নিছে, এই ধরনের যদি প্রমাণক কোনো আসে, এটা সব কর্তৃপক্ষের দেখার এখতিয়ার আছে। ধান চালের ব্যবসা করে মধ্যস্বত্বভোগীরা লাভের পাহাড় গড়ছে, আর উৎপাদন খরচ কোনো মতে উঠিয়ে বছরের পর বছর কৃষকের স্বপ্ন কুড়ে ঘরেই ফিকে হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। অর্থবছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় 29,000 কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশাল এই ঘাটতি কঠিন চ্যালেঞ্জে ফেলেছে এনবিআরকে। এজন্য রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতা এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি সহ বিভিন্ন কারণে প্রতি অর্থবছরের শুরুতে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায় কম হয়, যদিও সময়ের সাথে আদায় বাড়ে। 5 বছরের পরিসংখ্যান বলছে প্রথম 6 মাসে প্রবৃদ্ধি হয় গড়ে 10 থেকে 14%, অথচ এবছর হয়েছে মাত্র 5.5%। প্রথম 6 মাসে 1,26,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে 97,240 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকার নানা কারণ তুলে ধরেন কর্মকর্তারা। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে হয়তো একটা ট্রানজ্যাকশনের বা তাদের মানসিকতার পরিবর্তনের মধ্যে একটা কিছু লক্ষণীয় ছিল। গ্যাস খাতে জনস্বার্থে অব্যাহতি দিয়েছি, তার ফলে গ্যাস খাতে প্রায় 11,800 কোটি টাকা আমরা পাইনি। পেট্রোলিয়াম খাতে আমাদের প্রায় 15-16,000 কোটি টাকার অধিক বকেয়া পড়ে আছে। তবে বিশাল ঘাটতির জন্য কর্মকর্তাদের যথাযথ তৎপরতা ও রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতাকে দায়ী করেন সাবেক চেয়ারম্যান। এটা 4 বা 5-এ নেমে যাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক এবং ব্যর্থতার পরিচায়ক, কারণ আমার অর্থনীতি তো থেমে যায়নি। মনে হচ্ছে এনবিআর এর স্ব ডিপার্টমেন্টগুলো তাদের যে বিদ্যমান কর্মধারা যা যা আছে সেগুলোতে অনুসরণে তারা অপারগ হচ্ছেন। কর্মকর্তাদের কিছুটা গাফিলতি ছিল স্বীকার করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রয়োজনে রদবদল ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এখন আর কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে বদলি করে দেব। যারা মিথ্যা ঘোষণা দিয়ে মালপত্র ছাড় করাবে তাদের আমদানি লাইসেন্স যাতে বাতিল করে দেওয়া হয় সেসব বিষয়েও আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। গেল 3 বছরে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও এবছর 33% প্রবৃদ্ধি ধরে 2,96,000 কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে। এর মধ্যে আয়করে প্রবৃদ্ধি কিছুটা ভালো হলেও শুল্ক ও মূসক খাতে প্রবৃদ্ধি হতাশাজনক। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চট্টগ্রামে বেড়েছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম, নিম্নমুখী দেশি মাছের দর। শীতে রাজশাহীর বিভিন্ন গ্রামে চলছে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। বাজারে এবার গুড়ের ভালো দাম ওঠায় খুশি গাছিরা। সুস্বাদু হওয়ায় এই গুড় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে বলে জানান ব্যবসায়ী ও আড়তদাররা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। শীতে সকালের সূর্য উঁকি দিতেই খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। খেজুরের রস গাছ থেকে সংগ্রহ করে বাসায় এনে রস জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। অনেকে আবার ভালো দাম পাবার আশায় হাইড্রোস, চিনি ও ফিটকিরি মিশিয়ে গুড়ের রং আকর্ষণীয় করে তোলেন। পরে গুড়ের চাকি তৈরি হলে বিক্রির জন্য রাজশাহীর বানেশ্বর, পুঠিয়া, ঝলমলিয়া ও বাগাহাটে নিয়ে যান। গাছিরা প্রতি কেজি গুড় বাজারে বিক্রি করে পাচ্ছেন 60 থেকে 75 টাকা। জাল হওয়ার পর গুড় হবে, গুড় হওয়ার পর ধরেন আমরা সারা ঢালবো, ঢালার পরে তুলবো, তুলে ঢাকি থুবো, এরকম ভাবে আবার ধরেন গাছ লাই তুলবো, ধরেন আবার নামবো। গুড়ের কালারটা ভালো হয়, তাহলে গুড়ের কালারটা হইলে বাজারে বেশি শান্তি হয়, মুকামে ভালো টানে কালার জন্য। চিনি, ফিটকিরি
এগুলো দিলে গুড়ের মান আসে। শীতের এই মৌসুমে গুড় উৎপাদনের সাথে জড়িত এলাকার প্রায় 20,000 গাছি এবার গুড়ের আশানুরূপ দাম পাওয়ায় ভালোভাবে ঘুরছে তাদের জীবন সংসারের চাকাও। ঢাকায় যায়, চিটাগাং যায়, খুলনা যায়, বরিশাল যায়। মানের উপর দাম, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক মোটামুটি ভালোই দিচ্ছে, খারাপ দেয় নাই, বেচা কেনা করে আরাম পাচ্ছে। গুড় তৈরি করি এবং আমাদের এখানকার গুড়ের মান ভালো, মোটামুটি ভালো এবং বাজারজাত সুস্বাদ। খেতে সারা বাংলাদেশের ভিতরে আমাদের এখানকার স্বাদ বেশি। আড়তদার ও ব্যবসায়ীরা জানান চাহিদা থাকায় এখানকার গুড় চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। এতে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতিও। যত শীত পড়বে তত ভালো, শীত পড়বে না এটা চলবে না। 4 মাস গুড় হয়, শীতের সিজনে মোটামুটি সংসারটা ভালোই চলে। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় খেজুরের গাছের সংখ্যা প্রায় 8 লাখ। প্রতি শীত মৌসুমে 8,000 মেট্রিক টন গুড় উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বন্দরনগরী চট্টগ্রামে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। কুয়াশার কারণে সাগরে মাছ ধরতে সমস্যা হওয়ায় বাজারে আসছে ফ্রোজেন ফিশ। তবে প্রকারভেদে কেজি প্রতি 5 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে দেশি মাছের দাম। আর ইলিশ মাছের দাম রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মূলত কয়েকদিন ধরে তীব্র শীত পড়ছে, তার সাথে যুক্ত হয়েছে কুয়াশা। আর এই কুয়াশার কারণে সাগরে মাছ ধরা অনেকটা দুরূহ, তাই বাজারে কমেছে সামুদ্রিক মাছের যোগান। যে কারণে সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 40 টাকা পর্যন্ত। শীত মৌসুমে ইলিশ মাছের স্বাদ কম থাকে, তাই দামও থাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে। আজ কেজি প্রতি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা পর্যন্ত, তবে জাটকা বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। মাঘ মাসে শীত পরে মাছ একটু কমে গেছে, তারপরে আলাদা আস্তে আস্তে সামনে বাড়বো। মাছের প্রতি কেজি প্রতি 20 টাকা, 15 টাকা, 10 টাকা, 5 টাকা বাড়তি আছে, দিন দিন বাড়ে, কমে না। ফ্রিজিং ইলিশ ওগুলা 300, 320, এই ধরনের। আর যেগুলো দেশি ইলিশ 500, 550। সামুদ্রিক মাছের যোগান কম থাকলেও বেড়েছে দেশীয় মাছের যোগান। বিশেষ করে শীত মৌসুমে পুকুর এবং খালগুলো শুকিয়ে যায়, তাই পাওয়া যায় প্রচুর মাছ। আর এই মাছের যোগান বেড়েছে বাজারে, যে কারণে সব ধরনের দেশীয় মাছের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত। কাতলা আছে 7,000, 8,000, এই তেলাপিয়া 44, 4,000। দেশি মাছ সস্তা, যে জন্য দাম কম, ওই জন্য এখন এদের চাহিদা বেশি। অন্যান্য মাছের তুলনায় দেশি মাছ সবাই কেনার সাধ্যের ভিতরে আছে। সামুদ্রিক মাছ ধরার ক্ষেত্রে নানা ধরনের অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের, বিশেষ করে সাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ার অভিযোগ তাদের। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 400 থেকে 500 মেট্রিক টন মাছের যোগান হয়। চাহিদাও থাকে একই রকম, যে কারণে সব ধরনের মাছ এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফিশারিঘাট থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর শেরেবাংলা নগরে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, শফিক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসরের আজকে তৃতীয় দিন এবং প্রথম শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সেই হিসেবে আমরা সকাল থেকেই দেখেছি কিন্তু যে দর্শনার্থীর যে সমাগম সেটা সকাল 10টায় মেলা প্রাঙ্গণের যে প্রবেশদ্বার খুলে দেওয়ার পর থেকে একটা প্রবাহ আছে এবং দিনের শেষ ভাগে এসে অর্থাৎ দুপুর পরে সেই জনসম্পৃক্ততা অর্থাৎ দর্শনার্থীর ভিড় আরো বাড়বে এবং তারা এসে পরিবার পরিজন বন্ধু বান্ধব তাদের সাথে আছেন এবং এই ঘোরাফেরাও করার একটা সুযোগ এবং এখানে আনন্দ ঘন পরিবেশের মধ্যে তারা তাদের পছন্দের অনেক জিনিসও কিনছে। তো আমরা এখন পর্যন্ত দেখেছি যে গৃহস্থলী যে পণ্য আছে সেই গৃহস্থলী পণ্যগুলোর মধ্যেই তারা বেশি কেনাকাটা করছেন এবং সাথে তাদের যে শীতকাল হিসেবে শীতের যে পোশাক আছে সেই জায়গাগুলোতেও তারা যাচ্ছেন এবং তাদের যদি মিলে যায় পছন্দের সাথে দামের ব্যাপার সমন্বয় করে তাহলে তারা সেগুলো কিনছেন। এবং আমরা মেলা প্রাঙ্গণে এসে আরেকটি জিনিস দেখেছি যেটা মেলা প্রতিবারই এই অভিযোগগুলো থাকে যে মেলা শুরুর আজকে তৃতীয় দিন মেলার, তো সেই তৃতীয় দিনে এসে বিশেষ করে বিদেশি প্যাভিলিয়নগুলোতে এখন পর্যন্ত
সেই প্যাভিলিয়নে যে এখনো সংস্কার কাজ কিংবা হচ্ছে যে অবকাঠামো ঠিকঠাক করার কাজ চলছে, এখনো সেখানে পণ্যের ডিসপ্লে অর্থাৎ পণ্যের প্রদর্শনী এখনো শুরু হয়নি। আমরা বিদেশি প্যাভিলিয়নগুলোর ম্যাক্সিমামগুলোর এই অবস্থা দেখেছি এবং অন্যান্য যে প্যাভিলিয়নগুলো আছে যেগুলো দেশি প্যাভিলিয়ন, সেখানে মানুষজন দর্শনার্থী যাচ্ছেন এবং নতুন নতুন অভিজ্ঞতার যে প্রত্যাশা নিয়ে আসেন, অর্থাৎ একটু নতুনত্ব পাওয়ার যে ব্যাপার থাকে, তাদের প্রত্যাশা থাকে, সেই জায়গা থেকে তারা মেলা প্রাঙ্গণ ঘুরছেন এবং মেলার যে বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে সেই বিনোদনের স্পটগুলোতেও তারা যাচ্ছে। কেউ ক্লান্ত হয়ে যাচ্ছে, সেখানে বসার ব্যবস্থা আছে, সবকিছু মিলিয়ে তারা মেলার ভেতরে ঘুরছে এবং যেখানে চোখে পড়ছে তাদের পছন্দের মতো জিনিস কিংবা যেটা চোখে লেগে যাচ্ছে পছন্দসই জুৎসই সেই জিনিসগুলো তারা দরদাম করছেন, কিনছেন। এভাবে মেলা চলছে সকাল 10টা থেকে বিকেলের দিকে আরো জনগণ অর্থাৎ দর্শনার্থী বাড়বে। যেহেতু আজকে প্রথম শুক্রবারে স্বাভাবিকভাবেই ছুটির দিনে দর্শনার্থী বাড়ে, কিন্তু এর পরেও যেহেতু মেলার সবেমাত্র তৃতীয় দিন, তো সেই জায়গা থেকে কিন্তু খুব মানে উপচে পড়া ভিড়ের এই বিষয়টা কিন্তু আমরা কোনো স্টল প্যাভিলিয়ন কিংবা মেলা প্রাঙ্গণের ভেতরে দেখিনি। তো সবকিছু মিলিয়ে আমরা মেলার ভেতরে বলতে পারি যে দর্শনার্থীরা আসছেন, তারা তাদের পছন্দের জিনিস কিনতে কিংবা নতুনত্বের খোঁজে, এবং যারা অংশ নিয়েছে দেশি বিদেশি স্টল প্যাভিলিয়ন বিভিন্ন পণ্যের প্রতিনিধি কিংবা কোম্পানি, তারা কিন্তু তাদের পণ্যের প্রসারের জন্য খুচরা বিক্রি থেকে শুরু করে রপ্তানি বা বাণিজ্যিক যে চুক্তি বা ডিল করার যে বিষয়গুলো, সেই সব বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করছে। তো শফিক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসরের তৃতীয় দিন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের এখন ছিল আমার কাছে এই মুহূর্তের সবশেষ খবর। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এখন পর্যটকের সমাগম। সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতে আনন্দ আর হই হুল্লোড়ে সময় কাটানোর পর সন্ধ্যায় তারা ভিড় করছেন বার্মিজ মার্কেটগুলোতে। নির্বাচনের পর নতুন বছরের শুরুতেই পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। টুরিস্ট পুলিশ বলছে বিভিন্ন স্পটে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, এই পয়েন্ট থেকে দীর্ঘ 1 কিলোমিটার লাবণী পয়েন্ট পর্যন্ত পর্যটকে কানায় কানায় ভরা পুরো সৈকত তীর। শুধু এই দুটি পয়েন্ট নয়, সৈকতের শৈবাল, সিগাল ও কলাতলি পয়েন্টেও একই অবস্থা। বছরের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা মেতে উঠেছেন আনন্দ আর হই হুল্লোড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে সৈকতে নীল জলরাশিতে গা ভাসানো, দৌড়াদৌড়ি, জেট স্কিতে ভ্রমণ ও ছবি তুলে দারুণ সময় পার করছেন তারা। প্রথমবার এসেছি, তাই আমার আম্মু আব্বুর সাথে অনেকদিন কাটাচ্ছি, মজাই লাগছে। সানি ডে, আমার বাবু খুব এনজয় করছে, এই কারণে আমরাও এনজয় করছি আর কি। ইউএস থেকে আমরা আসছি 1 মাসের জন্য, তাই ফ্যামিলির সাথে মজা করতেছি এখানে। সন্ধ্যার পর পর্যটকরা ছুটছেন শহরের বার্মিজ মার্কেটগুলোতে। এতে দারুণ খুশি বার্মিজ মার্কেটের দোকানিরাও। বার্মিজ মার্কেট আসে মাগরিবের পর আর কি, সন্ধ্যার পরে। এখানেও মোটামুটি হচ্ছে এখন ব্যবসা। আমাদের ডেইলি 20-50 টাকার মধ্যে ডেইলি সেল হয়, তাহলে আমরা সন্তুষ্ট। পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন হোটেল, মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরাও। ভালো গেস্ট আসতেছে, মোটামুটি আমরা রিভিউগুলো ভালো পাইতেছি, মোটামুটি বুকিংগুলো অনেকগুলো আসছে। আশা করছি যারা আসবে তারা কিন্তু কক্সবাজারে এসে কক্সবাজারটাকে খুব ভালো উপভোগ করতে পারবে। কক্সবাজারে পর্যটক আগমনের সংখ্যা বাড়তে থাকায় পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, পাথুরে সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, মহেশখালী ও রামো বৌদ্ধ বিহারে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে পাখি মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। শফিক, পাখি মেলার আজকে 18তম আসর, অর্থাৎ 2000 সাল থেকে বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রাণীবিদ্যা বিভাগ রয়েছে তারা 2000 সাল থেকেই এই যে মেলার আয়োজন করে থাকে, পাখি মেলা, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। আপনাকে দেখে বলে রাখি শফিক, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে থরে থরে সাজানো স্টলগুলো রয়েছে পাখি মেলার, সেই স্টলগুলোতে বেশ দর্শনার্থীদের বলা যায় যে উপচে পড়া ভিড়। সব বয়সী দর্শনার্থীরা এখানে এসেছেন, একেবারে শিশু কিশোর থেকে শুরু করে
একেবারে বয়স্ক মানুষ অর্থাৎ বুড়ো মানুষও এখানে এসেছেন এবং তারা পাখি মেলার যে গুরুত্ব সেটা আসলে অনুধাবন করার চেষ্টা করছেন। আপনাকে বলে রাখি শফিক, সেটি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্টল তৈরি করা হয়েছে এবং এই স্টলগুলোতে পাখি, বিশেষ করে পাখি নিয়ে, প্রকৃতি নিয়ে, প্রাণ নিয়ে যে বিভিন্ন ধরনের যে বই পুস্তক রাখা হয়েছে এবং দর্শনার্থীরা আসছেন এবং এই বই পুস্তকগুলো আসলে তারা দেখার চেষ্টা করছেন, পড়ছেন এবং কিনছেন। এবং এখানে যারা রয়েছে, বিশেষ করে স্টলে যারা রয়েছে, তারা আসলে বুঝিয়ে দিচ্ছেন যে পাখির বিভিন্ন রকম পাখি পরিচিতি অথবা প্রকৃতি নিয়ে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর বর্ণনা তারা দিচ্ছেন। শফিক, বলে রাখি সেটি হচ্ছে প্রতি বছরই কিন্তু এই শীতের সময়ে যে অতিথি পাখির আনাগোনা হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ে যে জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়গুলোতে, এবং আমরা লক্ষ্য করছি যে এই যে প্রায় 17টি জলাশয় আমরা দেখে থাকি যে বিশ্ববিদ্যালয়ে যে 17টি জলাশয় রয়েছে, এই 17টি জলাশয়ে কিন্তু পাখিদের যে আনাগোনা প্রতি বছর এখানে বাড়তে থাকে। আর এইবার আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পাখির যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু আসলে কমছে। অর্থাৎ একসময় প্রায় 100-রও বেশি প্রজাতির পাখি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যেত, এখন কিন্তু ধীরে ধীরে এই পাখির যে প্রজাতি, সেই প্রজাতির সংখ্যা কমতে এখন কিন্তু 10 প্রজাতির পাখির সংখ্যা গত বছর বলা হয়েছিল, কিন্তু আমরা দেখে থাকি যে এখানে 5 প্রজাতির পাখি এখন দেখা মিলছে। আর বলে রাখি সেটি হচ্ছে যে মূলত হাঁস ধর্মী অর্থাৎ হাঁস প্রজাতির যে পাখি সেগুলি আসলে মূলত এখানে রয়েছে এবং দেখা যায়। তো প্রতি বছরই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাখি মেলার আয়োজন করে থেকে প্রাণীবিদ্যা বিভাগ দর্শনার্থীরা আসছেন, দেখছেন এবং এখানে নানা ধরনের যে বিষয়ভিত্তিক বই পুস্তকগুলো রয়েছে সেগুলো সাথে তারা ঘাটাঘাটি করছেন। তো শফিক, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাখি মেলার সবশেষ। ঢাকার কেরানীগঞ্জে খেজুরবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল বিকেলে বুড়িগঙ্গা নদী থেকে আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তার নাম নাবিয়ার হোসেন। তিনি সদরঘাটে শরবত বিক্রি করতেন। 5 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুড়িগঙ্গা নদীতে ফরাজগঞ্জ ঘাটের নিচেটায় ওইখানে একটা লাশ পাই, লাশটা উদ্ধার করি। উদ্ধার করার ওটার বয়স হবে অনুমান 30 বছর। গায়ে কোনো আঘাত ছিল না, পানিতে ডুবন্ত অবস্থা, হয়তো বা পড়ে গেছে আর কি। এরপর ওখান থেকেই আরেকটা সংবাদ পাই যে মাঝ নদীতে আরেকটা লাশ ভাসতেছে। তখন আমি নৌকা নিয়ে আবার ওই ঘটনাস্থলে যাই এবং লাশটা তুলি। ওই লাশের মাথায় আঘাতপ্রাপ্ত একটা চিহ্ন পাওয়া যায় এবং ডান পায়ে হাঁটুর উপরে কাটা দেখা যায় আর কি। নারায়ণগঞ্জের কাঁচপুরে স্টিল কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে 3 শ্রমিক দগ্ধ হয়েছেন। গত রাত 9:30টার দিকে কাঁচপুরে রহিম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দগ্ধ 2 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মকবুল নামে একজন 80% এবং শামসুল ইসলাম 5% দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাল দেওয়ার পর মনে করেন যে মানে এটা ফুটে উঠছে, ফুটে হেরা ওরা কাজ করতেছিল, মানে এক সাইডে অন্য অপর বাটিতে কাজ করতেছিল। কাজ করার পর ওই বাটির দিকে আর কি এই মাল ছিটটা হেরা ওই বাটিতে গেছে। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে 11 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায় ভোরে কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হেঞ্জু মাঝিকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এর আগে এ মামলায় আরও 10 জনকে গ্রেফতার করা হয়। গত 30শে ডিসেম্বর রাতে সন্তান এবং স্বামীকে বেঁধে রেখে সুবর্ণচরে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। হিমেল হাওয়া আর তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। কুয়াশায় ঢাকা পড়েছে জেলার বিভিন্ন এলাকা। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। হিমেল হাওয়ায় বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। তবুও জীবন এবং জীবিকার তাগিদে সকালেই ঘর থেকে বের হতে হয় অনেককে। ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
রাজধানী সহ সারা দেশে কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। মিলারদের কারসাজির অভিযোগ, খুচরা বিক্রেতাদের খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের। অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 29,000 কোটি টাকা কম রাজস্ব আদায়। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। বছরের শুরুতেই পর্যটকের আনাগোনায় মুখর সৈকত শহর কক্সবাজার। দারুণ খুশি ব্যবসায়ীরা, নিরাপত্তা নিশ্চিতে তৎপর ট্যুরিস্ট পুলিশ। এবং প্রশাসনের অচল অবস্থায় যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ছে অসন্তোষ। ভ্রুক্ষেপ নেই ট্রাম্পের, সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ না পেলে জরুরি অবস্থা জারির হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।